আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত। সে পাড়ার চায়ের দোকান হোক, বা রেস্টুরেন্টে খেতে গিয়ে, বা শপিং মলে শপিং করতে গিয়ে। আর এই ডিজিটাল পেমেন্টের জন্য আমাদের দরকার হয় একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের। আমাদের সকলের কাছেই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, আর আমাদের অ্যাকাউন্টের জন্য ব্যাঙ্ক একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইস্যু করে। তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো যে আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের গায়ে ভিসা বা মাস্টার কার্ড লোগো দেওয়া থাকে, কিন্তু আমাদের অ্যাকাউন্ট তো থাকে স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক বা অন্যান্য যেসব ব্যাঙ্ক রয়েছে। তাহলে মাঝখান থেকে এই ভিসা বা মাস্টার কার্ড এরা কি করছে? এরা কি আদৌ কোনো ব্যাঙ্ক? আর কোথা থেকেই বা এলো এই রুপে? আর কোথা থেকেই বা এলো ইউপিআই? চলো জেনে নিই আজকের ভিডিওতে। আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, আর সেই অ্যাকাউন্টের জন্য ব্যাঙ্ক আমায় একটা ডেবিট কার্ড ইস্যু করেছে, যাতে আমার রেগুলার ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন, সেটা ক্যাশ উইথড্র হতে পারে বা স্টেটমেন্ট চেক করা হতে পারে, এইসব রেগুলার ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনের জন্য আমায় ব্রাঞ্চে গিয়ে লাইন দিতে না হয়। ব্রাঞ্চের বাইরে থাকা কোনো এটিএম সিস্টেমে গিয়ে আমি এই কার্ডটা সোয়াইপ করে আমি ক্যাশ উইথড্র করে নিতে পারবো বা আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করে নিতে পারবো। কিন্তু এটা ততক্ষণ অবধি পসিবল যতক্ষণ আমার আশেপাশে কোনো স্টেট ব্যাঙ্কেরই এটিএম রয়েছে, কারণ আমার কার্ডটা স্টেট ব্যাঙ্কের, আর এই কার্ডকে একমাত্র রিড করতে পারবে স্টেট ব্যাঙ্কের ব্যাঙ্কিং সিস্টেম। কিন্তু আমি যদি আমার কোনো কাজের জন্য বা অন্য কোনো পারপাসে হোম ব্রাঞ্চ থেকে দূরে কোথাও ট্রাভেল করি, আর আমার সে সময় আমার আশেপাশে কোনো স্টেট ব্যাঙ্কের এটিএম না থাকে, সেক্ষেত্রে এই কার্ডটা আমার সম্পূর্ণ অকেজো। না আমি কোনো ক্যাশ উইথড্র করতে পারবো, না আমি কোনো স্টেটমেন্ট চেক করতে পারবো। হয়তো সেখানে স্টেট ব্যাঙ্কের এটিএম নেই, অন্য কোনো ব্যাঙ্কের এটিএম রয়েছে। তো সেক্ষেত্রে আমি এই কার্ডটা কী করে ইউজ করব? এই সমস্যার সমাধানের দুটো রাস্তা রয়েছে। এক, ব্যাঙ্কগুলোকে ভারতের প্রত্যেকটা কোণে নিজেদের একটা করে এটিএম মেশিন ইনস্টলেশন করতে হবে, যেটা ফাইন্যান্সিয়াল দিক থেকে ভীষণ ডিফিকাল্ট আর মেনটেনেন্সের দিক থেকেও। অথবা ব্যাঙ্কগুলোকে নিজেদের মধ্যে নিজেদের কাস্টমারের ডেটা একে অপরের সাথে শেয়ার করতে হবে, যাতে একটা ব্যাঙ্কের এটিএমে কেউ কার্ড সোয়াইপ করলে সেটা যদি অন্য ব্যাঙ্কেরও কার্ড হয়, সেটা ভেরিফাই হয়ে আসতে পারে। কিন্তু ব্যাঙ্কগুলো কখনোই চাইবে না নিজেদের কাস্টমারের ডেটা অন্য ব্যাঙ্কের সাথে বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে শেয়ার করতে, কারণ ব্যাঙ্ক আলটিমেটলি বিজনেস করে। যে ব্যাঙ্কের কাছে যত বেশি কাস্টমার বেস, সেই ব্যাঙ্কের প্রফিট এবং রেভিনিউ জেনারেশন তত বেশি। তাই ব্যাঙ্কগুলো যদি নিজেদের মধ্যে কাস্টমারের ডেটা একে অপরের সাথে শেয়ার করতে থাকে, তাহলে তাদের কম্পিটিটর ব্যাঙ্ক সেই কাস্টমারগুলোকে নিজেদের কাছে অ্যাকোয়ার করার চেষ্টা করবে। তাহলে এই সমস্যার সমাধান কি? সমাধান হলো একটা থার্ড পার্টি কোম্পানি। এমন একটা থার্ড পার্টি কোম্পানি যে কোম্পানির কাছে সমস্ত ব্যাঙ্ক যারা নিজেদের মধ্যে ডিজিটাল ট্রানজাকশন করে, তাদের কাস্টমারের ডেটা স্টোর থাকবে। আর সেই কোম্পানি কখনোই এক ব্যাঙ্কের ডেটা অন্য ব্যাঙ্কের সাথে বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে শেয়ার করবে না। আর এই থার্ড পার্টি কোম্পানি হিসেবেই মার্কেটে এন্ট্রি নেয় ভিসা বা মাস্টার কার্ডের মতো কোম্পানিগুলো। এই কোম্পানিগুলোকে বলা হয় কার্ড নেটওয়ার্ক। এই কার্ড নেটওয়ার্কের কাছে প্রত্যেকটা ব্যাঙ্ক যারা নিজেদের মধ্যে ডিজিটাল ট্রানজাকশন করে, তাদের কাস্টমারের ডেটা স্টোর করা থাকে। এই কার্ড নেটওয়ার্ক কখনোই একটা ব্যাঙ্কের ডেটা অন্য ব্যাঙ্কের সাথে শেয়ার করে না। এবার ধরো আমি আমার স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড নিয়ে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমে গেলাম 500 টাকা উইথড্র করার জন্য। অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমে আমি যখন আমার কার্ড সোয়াইপ করব, তখন আমার কার্ডের ডিটেল অ্যাক্সিস ব্যাঙ্কের পক্ষে ভেরিফাই করা পসিবল নয়। অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম সেই কার্ডের ডিটেল পাঠাবে ভিসা বা মাস্টার কার্ডের কাছে। মাস্টার কার্ডের কাছে যেহেতু অ্যাক্সিস ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক সহ সমস্ত ব্যাঙ্কের কাস্টমারের ডেটা রয়েছে, তো সেক্ষেত্রে ভিসা বা মাস্টার কার্ড আমাদের অ্যাকাউন্ট ডিটেল এবং আমাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রয়েছে কিনা উইথড্র করার জন্য সেটা ভেরিফাই করবে। অর্থাৎ আমি যখন অ্যাক্সিস ব্যাঙ্কে আমার কার্ডটা সোয়াইপ করছি, অ্যাক্সিস ব্যাঙ্ক আমার কার্ডের ডিটেল স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে ভেরিফাই করে দেখবে যে স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে আমার 500 টাকা রয়েছে কিনা। একবার যখন ভেরিফিকেশন হয়ে যায়, তখন ভিসা বা মাস্টার কার্ড এরা অ্যাক্সিস ব্যাঙ্কে জানিয়ে দেয় যে এই কাস্টমারের অ্যাকাউন্টে 500 টাকা রয়েছে উইথড্র করার জন্য। আর এই কনফার্মেশন পাওয়ার পরেই অ্যাক্সিস ব্যাঙ্ক আমাদের ক্যাশ ডিসপেন্স করে। আর এই সার্ভিসের বিনিময়ে কার্ড নেটওয়ার্ক কোম্পানিগুলো ব্যাঙ্কের কাছে একটা ট্রানজ্যাকশন ফি চার্জ করে। সেটা হয়তো ট্রানজ্যাকশন অ্যামাউন্টের 1%, 2% বা যেটাই কার্ড নেটওয়ার্ক কোম্পানিগুলো দ্বারা ডিসাইড হয়। আর প্রাথমিকভাবে ব্যাঙ্ক এই ট্রানজ্যাকশন ফিটা পে করলেও আলটিমেটলি এটা কাস্টমারদের পকেট থেকেই ব্যাঙ্ক চার্জ করে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের জন্য ব্যাঙ্ক একটা অ্যানুয়াল মেনটেনেন্স ফি চার্জ করে। সেখান থেকেই ব্যাঙ্ক কার্ড নেটওয়ার্ক কোম্পানিগুলোর কাছে তাদের ট্রানজ্যাকশন ফি পে করে।
আমাদের ইন্ডিয়ান ডোমেস্টিক পেমেন্টের ক্ষেত্রে মেনলি দুটো কার্ড নেটওয়ার্ক কোম্পানির ডুওপলি ছিল, এক ভিসা আর আরেকটা হলো মাস্টার কার্ড। কিন্তু সমস্যাটা হলো এই দুটো কোম্পানি আমেরিকান কোম্পানি, আর এর জন্য প্রতি বছর একটা হিউজ অ্যামাউন্টের টাকা আমাদের ইন্ডিয়ান ইকোনমি থেকে আমেরিকান ইকোনমিতে চলে যায়। আর তাছাড়াও আমাদের ইন্ডিয়ান কাস্টমারদের আমরা যারা ডিজিটাল ট্রানজ্যাকশন করি, এই সমস্ত ট্রানজ্যাকশন রিলেটেড ডাটা, ফাইন্যান্সিয়াল ডেটা সব আমেরিকাতে গিয়ে স্টোর হয়। আর জিওপলিটিক্সের ক্ষেত্রে আমেরিকার স্ট্র্যাটেজি আমরা সকলেই জানি। যখন আমেরিকার সাথে অন্য কোনো দেশের মতবিরোধ হয় তখন আমেরিকা সেই দেশের ওপর স্যাংশন লাগায় এবং আমেরিকান যত কোম্পানি রয়েছে সেসব দেশে সার্ভিস দেওয়া বন্ধ করে দেয়। আর মার্কেটে কোনো কম্পিটিটর না থাকায় এই দুটো কোম্পানি নিজেদের ইচ্ছে মতো ট্রানজ্যাকশন ফিস চার্জ করতো। কোনো অপশন না থাকায় ব্যাঙ্কগুলোকে বাধ্য হয়ে তা মেনে নিতে হতো। একটা সময় তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন কোথাও গিয়ে কার্ড সোয়াইপ করে পেমেন্ট করতে চাইতাম আমাদের বলা হতো ক্যাশ দিতে, কারণ আমরা কার্ড সোয়াইপ করে যা পেমেন্ট করতাম তার একটা পার্সেন্টেজ কেটে নেওয়া হতো ট্রানজ্যাকশন ফিজ হিসাবে। এই সব কিছুকে মাথায় রেখেই মাঠে নামতে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। 19শে ডিসেম্বর 2008 ভারতে তৈরি করা হয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। আর এনপিসিআই একটা আমব্রেলা অর্গানাইজেশন হিসাবে কাজ করে ভারতের রিটেল পেমেন্ট আর সেটেলমেন্ট সিস্টেমের জন্য। 26 মার্চ 2012 ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লঞ্চ করে রুপে কার্ড, ভারতের নিজস্ব কার্ড নেটওয়ার্কিং সিস্টেম। এরপর 8 মে 2014 ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই কার্ড ভারতীয়দের উদ্দেশ্যে ডেডিকেট করেন। মার্কেটে নামার পর থেকেই রুপে কার্ড ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোর কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, কারণ যেখানে ভিসা বা মাস্টার কার্ড তাদের নিজেদের ইচ্ছে মতো ট্রানজ্যাকশন ফিস চার্জ করছিল, সেখানে রুপে কার্ড কোনো ধরনের ট্রানজ্যাকশন ফিস চার্জ করছিল না, অথবা ভীষণ মিনিমাল ট্রানজ্যাকশন ফিসতে ট্রানজ্যাকশন কমপ্লিট করছিল। এই কার্ডের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে মার্চ 2021 আস্তে আস্তে এই রুপে কার্ড মার্কেট ভলিউম 34% এবং মার্কেট ভ্যালু 30% ক্যাপচার করে নেয়। রুপে কার্ডকে ইন্ডিয়ান মার্কেটে প্রমোট করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বিভিন্ন গভর্নমেন্ট স্কিম যেমন প্রধানমন্ত্রী জনধন যোজনা বা কিষাণ ক্রেডিট কার্ডের মতো সার্ভিসগুলোর ক্ষেত্রে রুপে কার্ডকে প্রাধান্য দেওয়া হয়। রুপে কার্ড মার্কেটে নামার পর থেকেই ভিসা এবং মাস্টার কার্ড তাদের মার্কেট শেয়ার হারাতে থাকে এবং একটা সময় এমন চলে আসে যে 2021-এ রুপে কার্ডের এগেনস্টে ভিসা এবং মাস্টার কার্ড ইউএস গভর্নমেন্টের কাছে কমপ্লেন করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের লোকাল রাইভাল রুপে কার্ডকে প্রমোট করছে। 11 এপ্রিল 2016 ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লঞ্চ করে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই। আর ইন্ডিয়ান পেমেন্ট সিস্টেমে আসে একটা রেভলিউশন। এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এতটাই জনপ্রিয় হয় যে আমাদের সকলের মোবাইলেই বিভিন্ন ইউপিআই অ্যাপ থেকে আমরা ট্রানজ্যাকশন করতে শুরু করি। আর আজ ইউপিআই শুধু ইন্ডিয়াতেই নয়, মালয়েশিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, ভুটান, সিঙ্গাপুরেও চলছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট থেকেই ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যেত, কিন্তু আজ রুপে কার্ডকে ইউপিআইয়ের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে। অর্থাৎ আজ আমরা রুপে ক্রেডিট কার্ড দিয়ে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারি, যেটা রুপে কার্ডকে ইন্ডিয়ান মার্কেটে আরও বেশি প্রমোট করবে ভবিষ্যতে। ইউপিআইয়ের ওপর আলাদা করে একটা ভিডিও তৈরি করা যেতে পারে। তোমরা যদি ইউপিআইয়ের ওপর আলাদা কোনো ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমার মতামত থাকলে সেটা কমেন্ট বক্সেও জানাতে পারো। আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।